উচ্চ মাধ্যমিক ভূগোল সিলেবাসের জলনির্গম প্রণালী এই চ্যাপ্টারটা থেকে আজকের আমার 3 নম্বর ক্লাস। আজকের আমরা এই ক্লাসে বেশ কয়েকটা জলনির্গম প্রণালী সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষায় আসার উপযোগী সমস্ত রকমের অবজেক্টিভ নিয়েও এই ক্লাসের মধ্যেই আলোচনা করব। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মন দিয়ে দেখো এবং অবশ্যই তোমাদের ক্লাসটা উপকারে আসবে। আর যারা এই ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই দুটো ক্লাস দেখে নাও, তারপরে তোমরা এই ক্লাসটা দেখো, তবে তোমরা এই ক্লাসটা ঠিকঠাক বুঝতে পারবে। আর ক্লাসটার লিঙ্ক প্লেলিস্ট কিংবা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আজ এই ক্লাসের প্রথমেই আমরা জানবো কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী, যাকে বলা হয় রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন কিংবা সেন্ট্রিফিউগাল ড্রেনেজ প্যাটার্ন। অর্থাৎ কোনো একটা কেন্দ্রীয় অংশ থেকে নদীগুলো উৎপত্তি লাভ করে যখন বিভিন্ন দিকে ছড়িয়ে যায় বা চারিদিকে ছড়িয়ে যায়, সেই ধরনের জলনির্গম প্রণালীকেই বলা হবে কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, দেখো এটা একটা কেন্দ্রীয় অংশ, অবশ্যই এটা উচ্চভূমি হবে। এই কেন্দ্রীয় অংশ থেকে নদীগুলো উৎপত্তি লাভ করছে, করে দেখো বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন দিকে নদীগুলো কেন্দ্র থেকে বহির্মুখী হচ্ছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এই ধরনের জলনির্গম প্রণালীকে আমরা কি বলবো? কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। আর একটু ভালো করে লক্ষ্য করো, এই একটা উচ্চভূমি, এই উচ্চভূমির ওপর থেকে এখান থেকে নদীগুলো উৎপত্তি লাভ করছে, করে এদিকে বেরিয়ে যাচ্ছে, এইদিকে বেরিয়ে যাচ্ছে, এইদিকে বেরিয়ে আসছে, ওইদিকে বেরিয়ে যাচ্ছে, চারিদিকে নদীগুলো বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ কেন্দ্র থেকে বহির্মুখী হচ্ছে। এই ধরনের নদী নকশাকেই বলা হবে কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দেবো? তোমরা যদি পারো তো খাতা পেনে লিখে নিতে পারো। আসলে কোনো একটা উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে নদীগুলো ভূমির ঢালকে অনুসরণ করে যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে সাইকেলের স্পোকের মতো যে জলনির্গম প্রণালীর সৃষ্টি করে, তাকেই বলা হবে কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী। যদি আমরা এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এই বৃত্ত আঁকছি, অর্থাৎ একটা সাইকেলের চাকা, দেখো চাকা, এই সাইকেলের চাকার সঙ্গে এগুলো সব স্পোক, অর্থাৎ এই জল নির্গম প্রণালীটা দেখতে কেমন হয়? সাইকেলের চাকার মতো, তাই একে বলা হবে স্পোক অফ হুইল। এবার আমরা জানবো এই জল নির্গম প্রণালীটা কোথায় দেখতে পাওয়া যায়। মোটামুটি তোমরা মনে রাখবে, গম্বুজাকৃতি উচ্চভূমিতে কিংবা শঙ্কু আকৃতির উচ্চভূমিতে কিংবা ব্যাথলিট যুক্ত অঞ্চলে কিংবা ল্যাকলিট যুক্ত অঞ্চলে কিংবা ইনসেল বার্ড যুক্ত অঞ্চলে বা ছোট মালভূমি বা মেশা, এই সব অঞ্চলগুলোতে কিন্তু এই কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়। এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে গম্বুজাকৃতি গঠনযুক্ত অঞ্চলে কোন ধরনের জলনির্গম প্রণালী সব থেকে বেশি ভালো দেখতে পাওয়া যায়? না, উত্তরটা হচ্ছে কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। আচ্ছা, এবারে আমরা জানবো এই জলনির্গম প্রণালীর বৈশিষ্ট্যগুলো। 1 নম্বর কি বলা হচ্ছে না, বেশিরভাগ নদী কিন্তু অনুগামী, অর্থাৎ এখানে যে নদীগুলো সৃষ্টি হচ্ছে প্রত্যেকটা নদী কিন্তু ভূমির ঢালকে অনুসরণ করে প্রবাহিত হচ্ছে এবং নদীগুলো এই অঞ্চলের প্রধান নদী, তাই এখানে এই নদীগুলোকে আমরা বলবো অনুগামী নদী। অর্থাৎ বেশিরভাগ বলতে পারো প্রায় সব নদী কিন্তু এখানে অনুগামী নদী। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 2 নম্বর কি বলছে না, আমরা আগেই বুঝে গেছি, একটাই অঞ্চল থেকে সৃষ্টি হচ্ছে, সেই কারণে এই নদীগুলোর উৎস কিন্তু এক হলেও কিন্তু বিভিন্ন নদীগুলো বিভিন্ন দিকে গিয়ে মিলছে, দেখো বিভিন্ন দিকে গিয়ে পড়ছে, অর্থাৎ নদীগুলোর উৎস এক হলেও নদীগুলোর মোহনা কিন্তু আলাদা হবে। 3 নম্বর কি বলা হচ্ছে না, নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট, অর্থাৎ নদীগুলোতে সবসময় জল থাকে না, তাই নদীগুলো কিন্তু অনিত্যবহ প্রকৃতির। এটাও তোমরা খুব ভালো করে মনে রাখবে। 4 নম্বরে কি বলা হচ্ছে না, স্পোক অফ হুইল। আগেই আমরা বলেছিলাম যে এই জলনির্গম প্রণালীটা সাইকেলের রিংয়ের মতো দেখতে হয়, সেই কারণে একে আমরা বলবো স্পোক অফ হুইল। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর 5 নম্বরে কি বলা হচ্ছে, নদীগুলোর দৈর্ঘ্য কিন্তু ছোট হয়, যেহেতু ছোটখাটো একটা উচ্চভূমি অঞ্চল থেকে নদীগুলো বেরিয়ে আসছে, নদীগুলোর দৈর্ঘ্য ছোট হয়, অর্থাৎ নদীগুলো কিন্তু খরস্রোতা হয় এবং নদীগুলোর গতিবেগ খুব বেশি হয়। এটাও তোমরা ভালো করে মনে রাখবে। আচ্ছা, এবারে আমরা জানবো এই জলনির্গম প্রণালীর উদাহরণ। আমাদের ভারতের ছোট নাগপুর মালভূমি অঞ্চলে, পরেশনাথ পাহাড়ে, রাঁচি মালভূমিতে এই জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়। তবে তোমরা একটা কথা খুব ভালো করে মনে রাখবে,
যে আমাদের শ্রীলঙ্কা পার্শ্ববর্তী দেশ যে শ্রীলঙ্কার মধ্যভাগের যে উচ্চভূমি, সেখানেও কিন্তু এই কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়। অর্থাৎ শ্রীলঙ্কার প্রধান জলনির্গম প্রণালী হলো কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে শ্রীলঙ্কার প্রধান জলনির্গম প্রণালীটা কি? না, উত্তর হবে কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। তোমরা মোটামুটি এখান থেকে এই তথ্যগুলো মনে রাখলেই এখান থেকে তোমাদের যেমন টাইমের প্রশ্ন পড়ুক না কেন তোমরা তার উত্তর দিতে পারবে। নেক্সট জানবো কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী, যাকে বলা হয় সেন্ট্রিপিটাল ড্রেনেজ প্যাটার্ন। অর্থাৎ কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালীর বিপরীত জলনির্গম প্রণালী হলো কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। ওই প্রশ্নের মধ্যে দেখো উত্তর লুকিয়ে আছে। বিভিন্ন উৎস থেকে নদীগুলো উৎপত্তি লাভ করে যখন কোনো একটা কেন্দ্রীয় অংশে অর্থাৎ কেন্দ্রীয় অবনত অঞ্চলে এসে মিলিত হওয়ার ফলে যে নদী নকশার সৃষ্টি করে তাকেই বলা হবে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। দেখো তোমরা বোর্ড দিকে লক্ষ্য করো, এটা একটা অবনত অঞ্চল, আর এই অবনত অঞ্চলের চতুর্দিকে মনে করো উচ্চভূমি অবস্থান করছে, আর বিভিন্ন উৎস থেকে নদীগুলো উৎপত্তি লাভ করে দেখো একটা কেন্দ্রীয় অংশে অর্থাৎ এই অবনত অঞ্চলের দিকে এগিয়ে এসেছে। এগিয়ে মিলিত হয়ে যে নদী নকশার সৃষ্টি করছে, এই ধরনের নদী নকশাকে আমরা বলছি কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। অর্থাৎ নদীগুলো একটাই কেন্দ্রের দিকে এসে মিলিত হচ্ছে বিভিন্ন দিক থেকে এসে। ঠিক এখানে লক্ষ্য করো, ঠিক মনে করো এটা একটা অবনত অঞ্চল, এদিক থেকে নদীগুলো উৎপত্তি লাভ করে এই আসছে, এদিক থেকে নদীগুলো এই আসছে, এদিক থেকে নদীগুলো এই আসছে, এই দিক নদীগুলো এই আসছে। এইভাবে নদীগুলো চারিদিক থেকে বিভিন্ন উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে কোনো একটা কেন্দ্রীয় অংশে অবনত অংশে যদি এসে মিলিত হওয়ার পরে যে ধরনের নদী নকশার সৃষ্টি করে তাকেই বলা হবে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। এটা কিন্তু অত্যন্ত সহজ। এবার দেখো এই জলনির্গমগুলি কোথায় কোথায় দেখতে পাওয়া যাবে? না, মরুভূমির মাঝখানে যে প্লায়া হ্রদ দেখতে পাওয়া যায়, সেই প্লায়া হ্রদে কিন্তু এই কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়। এখান থেকে তোমাদের প্রশ্ন করতে পারে যে প্লায়া হ্রদে কোন ধরনের জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়। তারপরে কি আছে? না, আগ্নেয়গিরির জ্বালামুখ অঞ্চলে, ক্যালডেরা অঞ্চলে, এগুলো তোমরা নিশ্চয়ই বোঝো, এবং কি না কাস্ট অঞ্চলের শৃঙ্খল যুক্ত অঞ্চলেও কিন্তু এই কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়। অর্থাৎ যেখানে যেখানে অবনত অঞ্চল দেখতে পাওয়া যাবে তার চারিদিক থেকে নদীগুলো এসে এই কেন্দ্রমুখী জলনির্গম প্রণালীর সৃষ্টি করবে। আচ্ছা, এবার আমরা জানবো বৈশিষ্ট্য। দেখো এই জলনির্গম প্রণালীর উৎস কি আলাদা, নদীগুলো বিভিন্ন জায়গা থেকে উৎপত্তি লাভ করছে, কিন্তু মোহনা অর্থাৎ প্রত্যেকে এসে একই জায়গায় মিলিত হচ্ছে, অর্থাৎ নদীগুলোর মোহনা কিন্তু একই হয়। 2 নম্বরে কি বলা হচ্ছে? এখানেও নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট, যার কারণে নদীগুলো অনিত্যবহ অর্থাৎ সারা বছর নদীগুলোতে জল থাকে না, যখনই বৃষ্টি হয় তখন নদীগুলো প্রবাহিত হয়, অন্য সময় দেখা যায় না। 3 নম্বর কি আছে? নদীগুলোর দৈর্ঘ্য কিন্তু ছোট হয় কেন্দ্র বিমুখের মতো, কিন্তু হলে কি হবে, এখানে যেহেতু ঢালটা অবতল প্রকৃতির, সেহেতু নদীগুলোর গতিবেগ খুব একটা বেশি হয় না, অর্থাৎ নদীগুলো খরস্রোতা কিন্তু হয় না, এটা মনে রাখবে। আর কি 4 নম্বরে বলা হয়েছে নদীগুলো একই দিকে কিন্তু নদী বরাবর প্রবাহিত হয়, তো প্রত্যেকটা নদী যেদিক থেকে আসুক না কেন তারা একই দিকে একই মুখে এসে প্রবাহিত হয়। আচ্ছা, উদাহরণ কি আছে? না, আমাদের উত্তরাখণ্ডের দেরাদুন উপত্যকা অঞ্চলে মানে দুন উপত্যকা অঞ্চলগুলোতে কিন্তু এই কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়। এছাড়া মণিপুরের লোকটাক হ্রদে, আমাদের রাজস্থানের সম্বর হ্রদে, নেপালের কাঠমান্ডু উপত্যকা অঞ্চলে এই কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়। এখান থেকে তোমরা একটা কথা মনে রাখবে যে ভঙ্গিল গঠনযুক্ত অধভঙ্গ অঞ্চলে কোন ধরনের জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়? না, উত্তর কিন্তু কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যাবে। তবে এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ভঙ্গিল গঠনযুক্ত অঞ্চলে জাপটিরূপী জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়। তোমরা কিন্তু ভুলবে না, অর্থাৎ জাপটিরূপী এবং কেন্দ্রমুখী এই 2 রকম জলনির্গম প্রণালী কিন্তু ভঙ্গিল গঠনযুক্ত অঞ্চলে দেখতে পাওয়া যায়, আর কেন্দ্রমুখী দেখতে পাওয়া যায় মোটামুটি অধভঙ্গযুক্ত অঞ্চলে। আমরা নেক্সট জানবো পিনেট বা চুনর জলনির্গম প্রণালী, যাকে বলা হয় পিনেট ড্রেনেজ প্যাটার্ন। এই ইংরেজি শব্দ পিনেট কথাটির অর্থ হলো যৌগিক পাতা বা পাখির পালক। অর্থাৎ যে জলনির্গম প্রণালীটা যৌগিক পাতা বা পাখির পালকের মতো দেখতে হয়, সেই জলনির্গম প্রণালীকে আমরা বলবো পিনেট বা চুনর জলনির্গম প্রণালী। আসলে বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর পরিবর্তিত রূপই হলো এই পিনেট বা চুনর জলনির্গম প্রণালী। যখন কোনো প্রধান নদীর উভয় দিক থেকে ছোট ছোট উপনদীগুলো
কাছাকাছি অতি সূক্ষ্ম কোণে মিলিত হয়, তখন যে জলরিঙ্গম প্রণালীর সৃষ্টি করে তাকেই বলা হবে পিনেট বা চুনর জলরিঙ্গম প্রণালী। দেখো ব্যাপারটা, এটা একটা প্রধান নদী। এই প্রধান নদীর উভয় দিক থেকে ছোট ছোট উপনদীগুলো উভয় দিক থেকে মিলিত হচ্ছে, এবং এরা এই উপনদীগুলো প্রত্যেকটা খুব কাছাকাছি অবস্থান করছে এবং অতি সূক্ষ্ম কোণে এসে উভয় দিকে মিলিত হচ্ছে। এই রকম মিলিত হওয়ার ফলে যে পাখির পালকের মতো বা যৌগিক পাতার মতো যে জলরিঙ্গম প্রণালীর সৃষ্টি করছে তাকেই বলা হবে পিনেট বা চুনট জলরিঙ্গম প্রণালী। এবার আমরা জানবো এই জলরিঙ্গম প্রণালীর বৈশিষ্ট্যগুলো। এক নম্বর কি না, উপনদীগুলো খুব কাছাকাছি, একটা নদীর সঙ্গে আর একটা নদী খুব কাছাকাছি এসে মিলিত হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর কি আছে না, এই উপনদীগুলোর দৈর্ঘ্য খুব ছোট হয়। আর কি আছে না, উপনদীগুলো অতি সূক্ষ্ম কোণে এসে মিলিত হয়। এবারে আমরা জানবো উদাহরণ। উদাহরণে কি বলা হচ্ছে না, আমাদের হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলে এবং নর্মদা নদীর অববাহিকা অঞ্চলে এই পিনেট বা চুনর জলরিঙ্গম প্রণালী দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা জানবো উপবৃক্ষরূপী জলরিঙ্গম প্রণালী, যাকে বলা হয় সাব ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন। এটাও কিন্তু বৃক্ষরূপী জলরিঙ্গম প্রণালীর একটা পরিবর্তিত রূপ। অর্থাৎ যে জলনির্গম পল্লীতে প্রধান নদীর এক পাশ থেকে ছোট ছোট উপনদীগুলো এসে অতি সূক্ষ্ম কোণে মিলিত হয়ে যে জলনির্গম প্রণালীর সৃষ্টি করে তাকেই বলা হবে উপবৃক্ষরূপী জলনির্গম প্রণালী। অর্থাৎ দেখো, এই একটা প্রধান নদী, আর এই প্রধান নদীর এক পাশেই উপনদীগুলো এসে অতি সূক্ষ্ম কোণে মিলিত হয়েছে। অপর পাশে কিন্তু নদীর সংখ্যা প্রায় নেই বললেই চলে, থাকলেও দু একটা থাকতে পারে। এই রকম আকৃতি বিশিষ্ট নদী নকশাকে বলা হবে উপবৃক্ষরূপী জলরিঙ্গম প্রণালী। এই নদী নকশাতে উপনদীগুলো অতি সূক্ষ্ম কোণে প্রায় 10 থেকে 20 ডিগ্রি সূক্ষ্ম কোণে এসে মিলিত হয়। এই নদী নকশাটা মৃদু হেলানো উপকূলীয় অঞ্চলে কিংবা একনত গঠনযুক্ত অঞ্চলে গড়ে উঠতে দেখা যায়। আজকের এই ক্লাসে যেটুকু অংশ আলোচনা করা হলো, এখান থেকে যে ধরনের অবজেক্টিভ গুলো হতে পারে সেগুলো আমি এখন দিয়ে দিলাম, তোমরা একটু প্র্যাকটিস করে নাও। এই রকম চ্যাপ্টার ভিত্তিক ডিটেলসে অবজেক্টিভ সহ ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি ক্লাসগুলো পেয়ে যাও। আজ আমি এখানেই ক্লাস শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।